নারীর জীবনের দিকে যদি আপনি তাকান, একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি। জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয়, ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয়। যে আসলে ভোটের মধ্য দিয়ে আমরা কাদেরকে পাই নির্বাচিত প্রার্থী হিসেবে, অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ, অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছেন, অতীতে আমরা দেখেছি। এটা তো ফ্যাক্ট। এটার কারণ হচ্ছে ভোটার্সরা এডুকেটেড না। ভোটার্সরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায়, ম্যাক্সিমাম ভোটার্সকে অনেক ইজিলি মোটিভেট করা যায়। আমার কাছে যেটা মনে হয় যে 5 আগস্টের পরে আমাদের যে অবস্থা, এখানে আমরা অনেকেই অনেক কিছু চাইছি, কিছু পাচ্ছি, কিছু পাচ্ছি না। শ্রমিকদের দিক থেকে আমরা সংস্কার দেখলাম, সেই শ্রম সংস্কার কমিশন বলি, সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে সব জায়গাতেই সংবিধানে যেমনটা আমরা শুনলাম যে এখানে শিরিন আপা বলে গেলেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের সাথে কথাই বলতে পারেননি। তিনি যখন এই কমিশন থেকে যখন রিপোর্টটা দেবেন, নিশ্চয়ই তার আগে ওনার বসা দরকার ছিল ওনাদের, সেটা ওনারা পারেননি। তা আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সবাই তারপরে কিছু না কিছু পেয়েছে। আমার কাছে মনে হয় যে নারীরা শুধু পিছিয়ে গেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে তুলনামূলকভাবে নারীরা পিছিয়ে গেছে। কেন কথাটা বলছি? কারণ নারী হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, আমরা সবাই কথা বলতে পারছি, ফ্যাসিস্ট রেজিম থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারছি, সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখে সেই সব বিষয়ে দ্বিধাহীনভাবে প্রশ্ন রাখতে পারছি। কিন্তু এর বাইরে একজন নারীর জীবনের দিকে যদি আপনি তাকান, একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি। আমি জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয়, ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয়। আপনি লক্ষ্য করবেন জুলাই সনদের মধ্যে অনেকগুলো বিষয়েই তো অনেকের ডিসপিউট আছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু তারপরে নোট অফ ডিসেন্ট থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে কিন্তু দিয়েছে। যেমন আপনার উচ্চকক্ষে পিআর, এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন, 5% নারীকে রাজনৈতিক দলগুলো থেকে নমিনেশন দেওয়া হবে, সেটা কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে সেই জায়গাটা আছে, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের পজিশনটা কি? জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু এখানে 5% নারীর পক্ষ নিয়ে নিল। এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ, রাজনীতিতে এসে তারা কি করবে, এরকম কথাও এরকম আলোচনা হয়েছে। আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হওয়ার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি জানেন? কারণ আমি সবার সাক্ষাৎকার নিতে পারছি না। এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তারা আমি একজন নারী হওয়ার জন্য তারা আমাকে সাক্ষাৎকার দেবেন না। সো আমি পিছিয়ে আছি। একজন পুরুষ কর্মীকে, পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নাই। আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরও তারা বলছে তারা আসবেন না, ইট ইজ বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না। তো তাহলে নীতি নির্ধারণে ক্ষেত্রে যাদের ভূমিকা আছে, তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকারই দিতে চান না, নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলেন, তখন বুঝতে হবে যে আসলে জুলাই সনদটা, পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে। তো আমি না এখানে শিরিন আপার যে হতাশার জায়গাটা, ওই হতাশা আমার ভেতরেও আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা দেখলাম নারী বিষয়ক সংস্কার কমিশনে কোনো আলোচনাই ওখানে হয়নি, একেবারে কোনো আলোচনাই হলো না। কয়েকজন রাজনৈতিক দল, তারা নেতা, তারা গালি দিয়ে বসলেন, বাজে গালি দিলেন, যে গালি আমরা কেউ মুখে আনতে পারবো না, সেই গালির প্রতিবাদও আমরা দেখলাম না। রাষ্ট্র তাহলে অ্যাজ আ স্টেট, এই সরকার তাহলে কোথাকার পক্ষে অবস্থান নিচ্ছে? স্টেটকে আমরা কি করতে দেখলাম? সরকার তো এটার প্রতিবাদ করা উচিত ছিল, নারীদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এই কমিশনের, প্রত্যেকটা কমিশনের সবকিছুর সাথে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই। এই কমিশনের কি কোনো যে বিষয় কারো ভালো না লাগতে পারে, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না। আলোচনাটা হলে অন্তত পক্ষে আমরা কিছু না কিছু পেতাম। সুতরাং সেই বিষয়টা আমি বলার অপেক্ষা রাখে না, এখানে যারা অলরেডি বলেছেন আমিও বলবো যে
নারীরা এখানে পিছিয়ে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর নারীদের যা পাওয়ার কথা ছিল, এখানে ইন অ্যাডিশন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নারীদেরকে ভীষণ রকমভাবে ঘায়েল করা হচ্ছে অনলাইনে। এটা একটা নিউ ট্রেন্ড পোস্ট এই আপরাইজিং, ম্যাস আপরাইজিং আমরা দেখছি যে নারীদেরকে বেপর্দা এবং প্রশ্ন করার জন্য তাদেরকে বলা হচ্ছে তারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এই মন্তব্যগুলো করা হচ্ছে। এমনভাবে করা হচ্ছে যে একদম একটা অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে। তো এই যে অনলাইন মব সৃষ্টি করা হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা কাউকে কথা বলতে দেখছি না। তো আমার কাছে মনে হয় যে এখানে নারীদের কণ্ঠ, আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, যেহেতু আমাদের জন্য কেউ এগিয়ে আসছে না। আমাদের সমন্বিতভাবে কথা বলে যেতে হবে এবং যাতে করে আমাদেরকে এভাবে যেন পিছিয়ে যেতে না হয়, কেউ যেন ভয় পেয়ে চুপ করে না যায়, সেজন্য আমাদের সেই প্রতিবাদটা জারি রাখতে হবে। আমরা তো নারীদেরকে দেখতে চাই, দেখেন অনেকেই বলে যে আমরা ওরকম নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে মানি অ্যান্ড মাসেল ব্যবহৃত হবে অনেকভাবে, হ্যাঁ। তো কিন্তু আবার প্রার্থী হিসেবে পুরুষরাই সবার কাছে প্রিয়। তার কারণটা কি, একজন নারীর মানি অ্যান্ড মাসেল সেভাবে নেই জন্য। সো এটা যে কতখানি কন্ট্রাডিক্টরি, পরিবর্তনের কথা আমরা বলবো, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলবো, কিন্তু আসলে পরিবর্তনটা কিভাবে হবে সেই পথটা আমরা যদি সঠিকভাবে না দেখি, সেই পথে যদি আমরা না চলি, তাহলে কখনোই পরিবর্তন আসবে না। আচ্ছা, এবার আমি আসি আমাদের যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে আলোচনা। জুলাই সনদ বাস্তবায়নের আলোচনাটা আমার কাছে মনে হয়েছে খুবই অ্যাব্রাপ্টলি শেষ হলো। শেষের দিকে যেন জুলাই সনদের যে আলোচনাটা হচ্ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে একটু কেঁপে গেল, মনে হলো একটু স্তম্ভিত হয়ে গেল, একটু নড়বড়ে হয়ে গেল। এটা কেন হলো? কারণ হঠাৎই আমরা দেখলাম যে নিম্নকক্ষে পিয়ারের একটা দাবি আমরা দেখলাম। কয়েকটি দল তারা সমাবেশ করলেন, তারা বললেন নিম্নকক্ষে পিয়ার হতে হবে। কয়েকটি দলের নেতারা খুব উচ্চ কণ্ঠে তারা বললেন এটা হতেই হবে। এবং আমার মনে হয় যে তখন আসলে কিভাবে এই নিম্নকক্ষের পিয়ারকে পাশ কাটিয়ে জুলাই সনদ নিয়ে একটি সমঝোতার দিকে যাওয়া যায়, সেদিকেই সবাই বোধহয় মনোযোগী হলেন এবং আলটিমেটলি বাস্তবায়নের ব্যাপারটা নিয়ে কথা হলো না। তো এখন সামনে এসছে বাস্তবায়নের প্রসঙ্গ। এখন যখন বাস্তবায়নের প্রসঙ্গটা সামনে এসেছে, তখন আমরা দেখছি কেউ বলছে নতুন একটি জিনিস যেটা প্রস্তাব করা হয়েছে যে নোট অফ ডিসেন্টটা থাকবে না। এই গণভোট যদি হয় তাহলে নোট অফ ডিসেন্ট থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হলো সেটাকে তাহলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কিনা? তাহলে সেটার ভ্যালুটা কোথায় থাকবে? সেটার সাথে যদি গণভোটে যে জুলাই সনদটা যেটা জিতে আসবে, সেটার সাথে ওটার কি সম্পর্ক থাকবে? এই প্রশ্নগুলোর কিন্তু মীমাংসা হওয়া জরুরি। যদি আপনারা বলেন যে না, যে চার্টারটা সাইন্ড, মানে সবাই স্বাক্ষর করেছে সবগুলো দল, এনসিপি যদিও করেনি, তো এই স্বাক্ষর, এই চুক্তিটা এটা ফেলে দেন আপনারা, ফেলে আমরা গণভোটে যেটা হবে সেই জায়গায় যাব, সেটা একটা ভিন্ন বিষয়। তখন তাহলে আপনারা রাজনৈতিক দল এবং সরকারের সাথে কথা বলেন যে এই জুলাই চার্টারের স্বাক্ষরিত যে চার্টার আছে এটা আমরা মানি না, আমরা গণভোটে যাব, গণভোটে মানুষ যা বলবে সেটা আমরা মানতে চাই। নাও এখন আসি গণভোটে মানুষ কি ভোট দেবে সেটা নিয়ে। গণভোটে আপনারা একটু আগে আমাদের এখানে কেউ একজন বলছিলেন যে মানুষ যে ভোট দেয় কাদেরকে, মনে হয় সামান্তা শারমিন বলছিলেন কথাটা, যে আসলে ভোটের মধ্য দিয়ে আমরা কাদেরকে পাই নির্বাচিত প্রার্থী হিসেবে। অনেক সময় আমরা অনেক দুর্নীতিবাজ, অনেক চোর প্রার্থীও অনেক সময় বিজয়ী হয়ে এসেছেন, অতীতে আমরা দেখেছি। এটা তো ফ্যাক্ট। এটার কারণ হচ্ছে ভোটার্সরা এডুকেটেড না। ভোটার্সরা, তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করা যায়, ম্যাক্সিমাম ভোটার্সকে অনেক ইজিলি মোটিভেট করা যায়। তাহলে আমাদের কি করতে হবে? যেখানে আমরা জানি যে একজন প্রার্থী সিলেক্ট করতেই তারা এই ভুল করে ফেলে যে প্রার্থীর চরিত্র দিনের আলোর মতো পরিষ্কার তার এলাকায়, তারপরও তারা এই ভুলটা করে ফেলে, বিভিন্নভাবে প্রলুব্ধ হলেও করে ফেলে বা হয়ে যায়। সেখানে গণভোটে আপনার এতগুলো বিষয় নিয়ে যেখানে ভোট দিতে হবে, সেখানে পুরো পদ্ধতিটাই আমার কাছে খুবই প্রবলেমেটিক মনে হয়। এই জন্য প্রবলেমেটিক দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের ভোটার্সরা কি জানে এর অর্থ কি, এই চেঞ্জটা আসলে তার জীবনে কি পরিবর্তন আসতে পারে, সে যে দেশে বাস করে সেই দেশের গণতন্ত্রায়নে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে, সেই ভোটার্সরা সেটা জানে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যখন এতগুলো পয়েন্টসে যখন আপনি এগ্রি করতে বলছেন, আমরাই তো সবসময় বলি না যে বাইনারির মধ্য দিয়ে আপনি সবসময় কোনো প্রশ্নের উত্তর কেন চান, হ্যাঁ বা না কেন বলতে হবে? তাহলে আপনি ভোটারদের সাথে ইনজাস্টিস কেন করছেন? ভোটারকে
এই বাইনারির মধ্যে ফেলে দিচ্ছেন কেন, যে আপনি হ্যাঁ না বলতে হবে? এই এতগুলো 40-50টা অধ্যাদেশ যেগুলো আছে বা প্রস্তাবনা যেগুলো আছে, গণভোটে যে প্রস্তাবনাগুলো থাকবে, সেই প্রস্তাবগুলো সবগুলো তো ভোটার নাও রাজি হতে পারে। তার কাছে একটা ভালো রাখতে পারে, 10টা ভালো রাখতে পারে। কেউ বলতে পারে যে না, আমি প্রধানমন্ত্রী হিসেবে আমি একবার একজনকেই দেখতে চাই। আবার কেউ মনে করতে পারেন না, যে প্রধানমন্ত্রীর সফল বিশ্বত ইতিহাসে তাকে আমি 3বার দেখতে চাই, তাকেই দেখতে চাই। সো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। তো ভোটারদের উপরে এইভাবে এরকম ভাবে গণভোটের প্রশ্নটা তো ব্যক্তিকে নিয়ে না, যেই ব্যক্তিকে আপনি সমর্থন করছেন কিনা তার কাজের কারণে, সেটা তো না। এখানে আপনি কতগুলো সংবিধানে পরিবর্তন আনবেন, অনেকগুলো ধারায় সেই পরিবর্তনে তারা সমর্থন করছে কিনা। সুতরাং এটা ভোটারের সাথেও আমার মনে হয় যেটা ঠিক করা হবে না, সঠিক ভাবে এটা সঠিকভাবে হবে না ভোটারের সাথে করা। তো তাহলে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে? বাস্তবায়ন প্রক্রিয়া আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে কথা যদি বলে, এখনো জাতীয় ঐক্যমত কমিশন থেকে করলেই ভালো হতো, যদি কথা বলে দেখে যে নোট অফ ডিসেন্ট নিয়ে কোথাও কেউ স্যাক্রিফাইস করতে পারে কিনা, বা কোথাও কোনো দল ছাড় দিতে পারেন কিনা, সেই জায়গা থেকে যার যার নোট অফ ডিসেন্ট সহ তারা ইলেকশনে গেলেন, যে বিজয়ী হয়ে আসবেন তারা সেটা ডেফিনেটলি পালন করবেন, বা তাদের কথাটা তারা রাখবেন। কথা না রাখার যে ট্র্যাডিশন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, অতীতে আছে, সেই আশঙ্কা থেকে যদি আপনি বলেন যে সব কিছু মানতে হবে, এখনই মানতে হবে, তাহলে সেটা বুমেরাং হতে পারে। আমার কাছে মনে হয় যে আপনি জোর করে কাউকে দিয়ে কথা বলায়, মানে আপনাকে মানতেই হবে সেটা আপনি বলাতে পারেন না। আর আইন, আমরা তো ইনডেমনিটি অর্ডিন্যান্সের কথা আমরা জানি, এর আগে করা হয়েছিল, সেটা তো কি রক্ষা হয়েছে? সেটা তো পরবর্তীতে শেখ হাসিনা সেটা বাতিল করে দিল। আইন করলেই যে সংবিধানে পরিবর্তন আনলেই যে সেটাও খুব সবসময় আমরা জানি সংবিধানে কতবার কাটাছেঁড়া হয়েছে, সেটাও যে খুব টেকসই হয় তাও তো না। রাজনীতিতে আমরা এখন একটা সমস্যা দেখছি, সেটা হচ্ছে যে সংশয়, অবিশ্বাস। এই অবিশ্বাসটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। যেমন এই সরকারের ভেতরে কে কার পক্ষ নিচ্ছে সেগুলো নিয়ে একটা কথা আছে, সংশয় আছে। রাজনৈতিক দলের নেতারাই এই কথাগুলো বলছেন। এর বাইরে গিয়ে আমরা দেখছি যে দলগুলো একে অপরকে অভিযোগ করছেন যে সে নির্বাচন পেছাতে চায়। এখন আপনি যদি বলেন যে জুলাই সনদে এইটা হতে হবে, যেটা অন্য দল মানলো না, এটা নিয়ে আরেকটি দল হয়তো সংশয় প্রকাশ করবে, আলটিমেটলি এটা নির্বাচন পেছানোর জন্য করা হচ্ছে। আবার আরেকটি সংশয় হচ্ছে যে বিএনপি, অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় যাবে, যদিও মুখে কেউ কেউ বলছেন আমরাই সরকার দল হব, আমরাই সরকার গঠন করব, কিন্তু তারা আসলে মনে করছেন যে বিএনপি সরকার গঠন করবে। সুতরাং বিএনপিকে যতটুকু বেঁধে রাখা যায় সেরকম একটা প্রবণতাও আমরা দেখছি। আমার মনে হয় যে আসলে যে দল এনসিপি রাজনীতি এনসিপি করবে, এবং এনসিপি যে বিপ্লবের রাজনীতির কথা বলে, সেটা এনসিপির কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।